আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। আজকের প্রসঙ্গ ভারতে মুসলমানদের বর্তমান অবস্থা, রাজনীতি, বৈষম্য, বাস্তবতা। আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ জাকিউল আলম ভিয়া। ভারত বিশ্বের সবচেয়ে বড় একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সংবিধান অনুযায়ী একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বিভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষ যুগ যুগ ধরে একসাথে বসবাস করে আসছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভারতের মুসলমানদের অবস্থা নিয়ে দেশটির ভেতরে এবং বাইরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, ভারতের মুসলমানরা কি সত্যি সমান নাগরিক অধিকার পাচ্ছে, নাকি রাজনীতি, সামাজিক বিভাজন ও সাম্প্রদায়িক উত্তেজনার কারণে তারা ক্রমশই চাপে পড়ছে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের মুসলমানদের বর্তমান অবস্থা, রাজনীতির প্রভাব, বৈষম্যের অভিযোগ, সহিংসতা ও নিরাপত্তার প্রশ্ন। ভিডিওটি তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভারতে মুসলমানরা দেশের সবচেয়ে বড় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়। বিভিন্ন জরিপ ও আদমশুমারি অনুযায়ী ভারতের মুসলমানের সংখ্যা প্রায় 20 কোটির বেশি। এটা শুধু ভারতে নয়, পুরো বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর একটি অবস্থা বর্তমান ভারতে। বলা হয়ে থাকে যে ইন্দোনেশিয়ার পরে সবচেয়ে বেশি মুসলমান ভারতে বসবাস করে। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, কেরালা, জম্মু কাশ্মীর অঞ্চলে মুসলিম জনসংখ্যা তুলনামূলকভাবে একটু বেশি। ভারতের স্বাধীনতা আন্দোলন, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, স্থাপত্য এবং ব্যবসায় মুসলমানদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাজমহল থেকে দিল্লির ঐতিহাসিক স্থাপনা, উর্দু সাহিত্য থেকে বলিউড, ভারতের ইতিহাসে মুসলমানদের উপস্থিতি গভীরভাবে জড়িত। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার পর থেকেই ভারতীয় রাজনীতিতে ধর্মীয় পরিচয় একটি গুরুত্বপূর্ণ ইস্যু কেন হয়ে উঠল? বিশেষ করে 1947 সালের দেশভাগের স্মৃতি এখনও ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে প্রভাব ফেলছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি, ভারতীয় রাজনীতিতে একটি নতুন ইস্যু, হিন্দুত্ববাদ শব্দটি খুবই আলোচিত। হিন্দুত্ববাদ মূলত একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক মতবাদ, যা ভারতকে হিন্দু সভ্যতা রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করে। এই রাজনীতির কারণে মুসলমানরা অনেক সময় সন্দেহ অবিশ্বাসের মুখে পড়ে। বিশেষ করে কিছু রাজনৈতিক বক্তব্য, নির্বাচনী প্রচারণা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলমানদের নিয়ে বিতর্কিত মন্তব্য প্রায়ই দেখা যায়। অন্যদিকে বিজেপি তাদের সমর্থক দাবি করেন, তারা সব নাগরিকদের উন্নয়ন চায় এবং সবার সাথে উন্নয়ন নীতিতে তারা বিশ্বাসী। তাদের মতে বিরোধীরা একমাত্র রাজনৈতিক কারণেই তাদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগটি অনেকটাই বাড়িয়ে বলার চেষ্টা করছে। তবে বিভিন্ন মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কিছু রিপোর্ট অবশ্যই এখানে আমলে নেওয়ার মতো এবং উদ্বেগের বিষয়। বিশেষ করে গরু জবাই ইস্যু, ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ যেটা আমরা বলি সে বিতর্ক, এনআরসি নিয়ে উদ্বেগ, এসব মিলিয়ে মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন আন্তর্জাতিক মহল যে বিষয়গুলো সামনে নিয়ে আসছে, তা অবশ্যই একটা উদ্বেগের কারণ। ভারতের ইতিহাসে বহুবার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। আমরা জানি 1893 সাল থেকে শুরু করে 2020, ইভেন এমনকি সম্প্রতি, যদিও সেটা দাঙ্গা বলা যাবে না, সেটা রাজনৈতিক সহিংসতা, পশ্চিমবঙ্গ নির্বাচনের পরবর্তী যে মুসলিম বিদ্বেষী মুসলমানদের বাড়িঘর, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসায় যে আক্রমণ, সেটার একটি বহিঃপ্রকাশ, যে আসলে ভারতে বর্তমানে মুসলমান অবস্থা আসলে কোথায় গিয়ে পৌঁছেছে। তবে এক্ষেত্রে সরকার একটি বক্তব্য আছে। সরকারের বক্তব্য হলো, আইনশৃঙ্খলা রক্ষায় তারা কঠোর ব্যবস্থা নিয়েছে এবং সহিংসতা দমনে কাজ করছে।
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে আসলে এই বিষয়গুলো ধামাচাপা দেওয়া খুবই কঠিন। কারণ মুহূর্তের মধ্যে যে কোনো ঘটনা সারা বিশ্বে প্রান্ত থেকে প্রান্তে ছড়িয়ে যায়। ফলে সাধারণ মানুষের মধ্যে অবশ্যই এটা একটি আতঙ্কের কারণ যখন এই ধরনের সহিংসতা মাথাচাড়া দিয়ে ওঠে। বিশেষজ্ঞরা যেটা বিশ্লেষকরা যেটা ধারণা করছেন যে সাম্প্রতিক উত্তেজনা শুধু মুসলমানদের নয়, পুরো ভারতের সামাজিক স্থিতিশীলতা সেটা অনেকটাই হয়তোবা আস্তে আস্তে ক্ষয়ে পড়বে বা ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জরিপে যে বিষয়টি সামনে এসেছে, ভারতের মুসলমানদের বড় একটি অংশ অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে। অনেক মুসলিম পরিবার নিম্ন আয়ের কাজে সম্পৃক্ত। তাদের শিক্ষার হার যে জাতীয় যে গড় যে শিক্ষার হার তার চেয়ে অনেক নিচে। 2006 সালে আমরা সাচার রিপোর্ট যেটা আমরা দেখি, সেখানে ভারতের মুসলমানদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা একটা ব্যাপক আলোচনা তৈরি করেছিল। সেই রিপোর্টে বলা ছিল যে অনেক ক্ষেত্রে মুসলমানরা শিক্ষা, চাকরি এবং প্রশাসনিক প্রতিনিধিত্বে পিছিয়ে আছে। যদিও গত কয়েক বছর অনেক মুসলিম তরুণ উচ্চশিক্ষা, প্রযুক্তি, ব্যবসা এবং স্টার্ট আপে এগিয়ে আসছে। কেরালা, কর্ণাটক, হায়দ্রাবাদ সহ কিছু অঞ্চলে মুসলিম মধ্যবিত্ত শ্রেণীও শক্তিশালী হয়েছে। তবু সামগ্রিকভাবে বৈষম্যের যে প্রশ্ন এখনও আলোচনায় রয়েছে এবং মুসলমানরা যে সামান্য কিছু জায়গায় নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করছে, এটা অবশ্যই বেসরকারি পর্যায় থেকে। এখানে কোনো সরকারি পৃষ্ঠপোষকতা তেমন রয়েছে বলে রিপোর্টে দেখা যাচ্ছে না। ভারতের গণমাধ্যম নিয়েও বিতর্ক আছে। সমালোচকদের মধ্যে কিছু টিভি বিতর্ক, যেখানে মিডিয়া কভারেজ মুসলমানদের নেতিবাচক ভাবে উপস্থাপন করা হয়। অন্যদিকে কিছু মিডিয়া দাবি করে যে আসলে তারা যেটা বলছে সেটাই বাস্তবতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলমানদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য, এই সব মিলিয়ে মানুষের মধ্যে একটি ভুল ধারণা তৈরি হচ্ছে এবং সমাজটা আস্তে আস্তে বিভাজিত হয়ে যাচ্ছে। এই ভারতের যে বর্তমান যে অবস্থা এবং মুসলমানদের যে প্রতি যে নিপীড়ন এবং সহিংসতা, সেটা কিন্তু শুধু ভারত বা পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে নয়, সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করছে এবং তারা বিভিন্ন ধরনের নিউজ করছে। তবে ভারত বলছে তারা একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে সব ধর্মের লোকদেরই সমান অধিকার রয়েছে এবং দেশের আভ্যন্তরীণ বিষয়ে বাইরের মন্তব্য তারা সঠিকভাবে নিচ্ছে না। এটা হচ্ছে তাদের বর্তমান অবস্থা। বিশেষ করে আমরা যদি মধ্যপ্রাচ্যের কিছু দেশগুলোর দিকে তাকাই, তারাও কিন্তু ইদানিং বিভিন্ন সামাজিক মাধ্যমে ভারতের মুসলমানদের প্রসঙ্গটা অনেকটাই সামনে নিয়ে আসছে। ভারতের মুসলমানদের অবস্থা আসলে অত্যন্ত সংবেদনশীল। এটা আমরা যারা ভারতের বাইরে যারা আমরা অবস্থান করছি, আমরা অনুভব করছি। হয়তোবা বাস্তবতা, সেখানকার মানুষের প্রকৃত চিত্র আমরা বুঝতে পারছি না। আমরা শুধু আমাদের কিছুটা অনুভব থেকে, কিছুটা ভাবনা থেকেই হয়তোবা কিছু কথা বলে থাকি। আসলে ধর্ম, ভাষা বা পরিচয়ের কারণে যেন কোনো মানুষ বৈষম্যের শিকার না হয়, সেজন্যই কিন্তু আমাদের কথা বা আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বক্তব্যকে তুলে ধরা। ভারতের ভবিষ্যৎ স্থিতিশীলতা ও উন্নয়নের অনেকটাই নির্ভর করছে বিভিন্ন সম্প্রদায়ের পারস্পরিক সহাবস্থান এবং বিশ্বাসের উপর। এটা আমরা জোর গলায় বলতে চাই। তবে এখানে একটি কথা না বললেই নয়। ভারত স্বাধীন হয়েছে 1947 সালে 15ই আগস্ট এবং ভারতের যে বিভাজন, ভারতবর্ষের যে বিভাজন, বিশেষ করে ভারতবর্ষ ভেঙে যখন ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের জন্ম হলো, সেখানে কিন্তু এই টু নেশন থিওরি বা দ্বিজাতি তত্ত্ব, এটার উপর ভিত্তি করে কিন্তু দুটি রাষ্ট্রের জন্ম হয়েছিল এবং সেখানে যে ইমোশনটাকে কাজে লাগানো হয়েছে সেটা হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে হবে পাকিস্তান এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠতা অঞ্চল নিয়ে হবে
হিন্দুস্তান বা ভারত যেটা আমরা বলে থাকি। তখন ভারতের সর্বভারতে যে লোক সংখ্যা ছিল তার প্রায় ৪ ভাগ ছিল হিন্দু এবং ১ ভাগ ছিল বলা হয় যে মুসলমান। এবং পাকিস্তান রাষ্ট্রটি যখন গঠিত হয় তখন পাকিস্তানের সর্বমোট মুসলমানের সংখ্যা ছিল ৭ কোটির মতো এবং ভারতে প্রায় ৩৩ কোটির মতো লোক সংখ্যা ছিল। তার মানে মুসলমানের চেয়ে ৫ গুণ লোক ভারতে তখন বেশি ছিল। এই যে অবস্থান, দুটি রাষ্ট্র হয়েছে ঠিকই, কিন্তু তারপরেও কিন্তু ভারতে মুসলমান থেকে গিয়েছিল এবং পাকিস্তানে কিছু হিন্দু থেকে গিয়েছিল এবং পরবর্তী পর্যায়ে পাকিস্তান ভেঙে আরও দুটি রাষ্ট্র বাংলাদেশ এবং পাকিস্তান হয়ে গেল। তো সব মিলিয়ে সমস্ত ভারতবর্ষের যে বাস্তব চিত্র, সেটা আসলেই এখানে হিন্দু মুসলিম ইস্যুগুলোকে সামনে নিয়ে সবসময় এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে আসলে সমাধান করা যাবে না। আজকে যে হিন্দুত্ববাদ কথাটি আসছে, যে কথাগুলো এখন বলা হচ্ছে যে নতুন একটি ধারণা হিন্দুত্ববাদ, এটা দিয়ে আসলে ভারতীয় রাজনীতিবিদরা কী বোঝাতে চাচ্ছেন, তারা কী মেসেজ দিতে চাচ্ছেন এই জাতিকে কিংবা বিশ্বকে, সেটা তাদের বক্তব্য। এখানে যেটা আমরা জানি যে ভারতে মুসলমানদের যে সংস্কৃতি, মুসলমানদের যে সভ্যতা, সেটা অনেক অনেক গর্ব করার মতো সভ্যতা। ভারতবর্ষ মুসলমান ছিল ৭১১ খ্রিস্টাব্দে। সেই ৭১১ খ্রিস্টাব্দ থেকে শুরু করে ১৮৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ১২শত বৎসর এখানে মুসলমানরা বিভিন্নভাবে রাজনৈতিক, প্রশাসনিক এবং সাংস্কৃতিক ধর্মীয় বিষয়গুলো তারা হ্যান্ডেলিং করেছে। সেখানে কিন্তু আমরা এই প্রশ্নটি কখনো দেখতে পাইনি যে ভারতীয় রাজনীতিতে হিন্দু মুসলিম বিদ্বেষ কিংবা মুসলমানরা যেহেতু শাসক হিসাবে আছে, তারা হিন্দু জনগোষ্ঠীকে নির্যাতন করছে, নিপীড়ন করছে। যখনই মুসলমানদের শাসনের অবসান ঘটল, সে ১৮৫৭ সাল থেকেই যখন ব্রিটিশরা ক্ষমতায় আসলো, তখন থেকেই এই হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হলো। ব্রিটিশরা তাদের শাসনের স্বার্থে হিন্দুদেরকে একটি চৌম্বক কথা শিখিয়ে দিল যে তোমরা তো এখানে সংখ্যাগরিষ্ঠ, তোমরা আজ ১,০০০ বছর ১,৫০০ বছর যাবৎ তোমাদেরকে শাসন করছে মুসলমান, এটা কেন হবে? তোমরা তোমাদের অধিকার নিয়ে কথা বলো, তোমরা জেগে ওঠো, তোমাদের উপর তারা কেন চড়াও হবে, তারা কেন তোমাদের শাসন করবে, তোমরা তাদেরকে শাসন করবে, তোমাদেরই তো দেশ এটি। এ দেশ তো সেই আর্য জাতিগোষ্ঠীর দেশ, আর্যরাই বৈদিক এবং হিন্দু সমাজের পূর্বপুরুষ, তো তোমরা তাদেরকে কেন তোমরা শাসক হিসেবে দেখতে যাবা? এই ধারণা থেকেই পরবর্তী পর্যায়ে বিশেষ করে এই কয়েক দশক যাবৎ আমরা সেই ব্রিটিশদের শেখানো বলি, ব্রিটিশদের শেখানো ষড়যন্ত্র নিয়ে এখন ভারতের কিছু রাজনীতিবিদ এখন সেই হিন্দুত্ববাদ ধারণাটির নিয়ে তারা এখন ভারতবর্ষকে একমাত্র হিন্দুদের আবাসস্থল হিসাবে দেখতে চায় বা প্রকাশ করতে চায়। তারা নেপাল থেকে শুরু করে সেই পাকিস্তান পর্যন্ত তারা সমস্ত অঞ্চলগুলো কিনে তাদেরকে বিশাল ভারতবর্ষ করার স্বপ্ন দেখে। এই যে স্বপ্ন, এই স্বপ্ন থেকেই কিন্তু অসন্তুষ্টি, এই অসন্তুষ্টি থেকেই কিন্তু বিদ্বেষ, হিংসা, হাহাকার। আসুন আমরা এই অসন্তুষ্টি, এই ভ্রান্ত স্বপ্ন থেকে বেরিয়ে আসি। আমরা আধুনিক সভ্যতার দিকে তাকাই, আমরা নিজেদের বিবেকের দিকে তাকাই, আসলে কী করা উচিত, কী করা উচিত না। আজকে ভারতে ২০ কোটির মতো মানুষ, একদিন ২০ কোটি মানুষ ছিল না। সর্বভারতে ছিল মাত্র ৭ কোটি মানুষ মুসলমান, আজকে ২০ কোটি মুসলমান। এক সময় যেখানে সর্বভারতে মাত্র ৭ কোটি মুসলমানের বিপরীতে হিন্দু মানুষ ছিল ৩৩ কোটি, সেখানে আজকে ১১০ কোটি, সকল ভারত মিলে ১১০ কোটি হিন্দুর বিপরীতে মুসলমান হয়ে গেছে এখন ৬৫ কোটি। আপনি কোথায় যাবেন? কাকে আপনি দেশ তাড়া করতে চান? কিসের আপনাদের মতবাদ? এই সমস্ত ভ্রান্ত মতবাদ ছুঁড়ে ফেলুন, ইতিহাস থেকে শিক্ষা নিন। মানুষের শেখানো ভুলে নিয়ে রাজনীতি করার জন্য আপনারা এইভাবে হিন্দু মুসলিম দাঙ্গা উঁচিয়ে দিবেন না। এতে করে এই অঞ্চলের শান্তি নষ্ট হবে, বিশ্ব শান্তির জন্য হুমকি হিসাবে দাঁড়াবে। ইতিহাস কথা বলে। ভুলটি করে গিয়েছিল ব্রিটিশরা।
দ্বিজাতি তথ্যের ভিত্তিতে যখন ভারত পাকিস্তান ভাগ হলো, তখন কাশ্মীর ইস্যুটি কেন অমীমাংসিত রয়ে গেল? যেখানে কাশ্মীরের ৭০-৮০% মুসলমান ছিল, সেখানে মাত্র ২০-২২% হিন্দু ছিল। সেই কাশ্মীরকে কেন ভারত পাকিস্তানকে দেওয়া হলো না? সে প্রশ্ন কোথায়? পরবর্তী পর্যায়ে সেটা নিয়ে একটা যুদ্ধ হলো, ৪৭-৪৮ ভারত পাকিস্তান যুদ্ধ। এবং সেই ইস্যু নিয়ে ৪৭ থেকে আজকে ২০২৬ পর্যন্ত পাকিস্তানের সাথে ভারতের বড় ৪টি রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে গেল। এই আপনাদের হিন্দুত্ববাদ, আপনাদের এই সমস্ত উচ্ছৃঙ্খল হিংস্র কথাগুলোর জন্য। কাজে আসুন আমরা সংযত হই। এই ভিডিওর মাধ্যমে কোনো ভ্রান্ত ধারণা পৌঁছে দিতে চাচ্ছি না। আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি সত্য বাণী প্রচার করতে চাচ্ছি যে ভারতবর্ষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার। এখানে আর্য জাতি গোষ্ঠী থেকে সবাই এসেছি আমরা। এখানে মুসলমানরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা তারা বাইরে থেকে আসা কোনো লোক না। এই জনপদেরই মানুষ তারা। কাজী সেভাবে ভাবতে শিখুন, পজিটিভলি ভাবুন। এ ভাবনা অবশ্যই আপনাকে আমাকে সুন্দর করবে, আমাদের সমাজ গঠনে কাজে লাগবে এবং আমরা এই অঞ্চল, বিশেষ করে এই ভারতবর্ষে আমরা একটি সুন্দর শান্তিপ্রিয় সমাজ দেখতে পাব। আসুন আমরা সবাই হাতে হাত মেলাই, আমরা সহিংসতা, হিংসা, বিদ্বেষ ত্যাগ করি। আমরা আমাদের যার যার ধর্ম পালন করি, কেউ কারো উপর ধর্মের উপর আমরা হস্তক্ষেপ করব না। এই আদর্শে আমরা জেগে উঠি। সবাইকে ধন্যবাদ।